আচ্ছা দেখো তাহলে আমাদের উইন্ড ক্যারেক্টার এগুলো আমরা দেখেছিলাম, উইন্ড ক্যারেক্টারিস্টিক্স, উইন্ড ডিরেকশন, উইন্ড টারবাইনের বেসিক এতটুকু দেখেছিলাম, তাই না? উইন্ড টারবাইনের ক্যাপাসিটি, হ্যাঁ, যে মাইক্রো 5 ধরনের ক্লাসিফিকেশন আমরা করতে পারি ক্যাপাসিটির উপর বেস করে, সেটা দেখেছিলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের দেখো এখান থেকে, হ্যাঁ, উইন্ড পাওয়ার প্যারামিটার। ঠিক আছে, আচ্ছা তাহলে উইন্ড পাওয়ার প্যারামিটারস এর মধ্যে দেখো আমার এটা এগুলো হচ্ছে আমাদের ইয়ের সাথে রিলেটেড, আমাদের টারবাইনের সাথে রিলেটেড। হ্যাঁ, দেখো পাওয়ার কোএফিশিয়েন্ট, হ্যাঁ, উইন্ড পাওয়ার কোএফিশিয়েন্ট, দেখো এটা কি বলতেছি আমরা, the conversion of wind energy to electrical energy involves, দেখো primarily two stages, দুইটা স্টেজে আমরা উইন্ড এনার্জি থেকে আমাদের ইলেকট্রিসিটি জেনারেট করি ফাইনালি। একটা কি ফার্স্ট স্টেজ কি, দেখো ফার্স্ট স্টেজ হচ্ছে উইন্ড ফ্লো করে, তার মানে উইন্ডের কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জিটাকে আমরা ইউজ করি হচ্ছে রোটর মুভ করানোর জন্য, রোটরটাকে রোটেট করানোর জন্য। এটা হচ্ছে একটা একটা এনার্জি মানে কনভার্সন। হ্যাঁ, তাহলে দেখো ফার্স্ট ইজ কাইনেটিক এনার্জি ইন উইন্ড ইজ কনভার্টেড ইনটু মেকানিক্যাল এনার্জি টু ড্রাইভ দ্য শ্যাফট অফ দ্য উইন্ড জেনারেটর। তাহলে আমরা রোটর মুভ করাচ্ছি, হ্যাঁ, তবে জেনারেটর শ্যাফট মুভ করাচ্ছি একই সাথে। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এখানে, হ্যাঁ, এই যে এবং সেই জন্য এই যে তোমার উইন্ড এনার্জিটাকে যে যাতে তুমি মানে এফিশিয়েন্টলি ক্যাপচার করতে পারো, সেই জন্য আমাদের যে রোটরের ব্লেডের ডিজাইন বা এগুলো ব্লেড ডিজাইন যদি আমরা এখানে পড়াবো না, কিন্তু বাট ব্লেডের ডিজাইন গুলো কেয়ারফুলি করতে হয় যাতে তুমি মানে ম্যাক্সিমাম উইন্ডটাকে ইয়ে করতে পারো, ক্যাপচার করা যায়। এখন আমরা যে পাওয়ার কোএফিশিয়েন্টের কথা যে বলতেছিলাম, এই পাওয়ার কোএফিশিয়েন্ট এই পার্টে, এই প্রথম পার্টে যেটা হচ্ছে আমার কি কাইনেটিক এনার্জিটাকে আমরা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতেছি উইন্ডের টারবাইন মুভ করানোর জন্য বা রোটর মুভ করানোর জন্য। এখন এই মানে পাওয়ার কোএফিশিয়েন্ট যেটা সিপি বলতেছি আমরা, হ্যাঁ, এই সিপি বেসিক্যালি এইটারই রেশিও, এই রেশিওটাকে দেখো কনভার্সন রেশিওটাকে কি কনভার্সন, দেখো এই যে মেকানিক্যাল এনার্জি আমি কতটুকু পাচ্ছি তাহলে, হ্যাঁ, আর ডিভাইডেড বাই হচ্ছে উইন্ড পাওয়ার। দেখো তাহলে মেকানিক্যাল পাওয়ার আউটপুট, মেকানিক্যাল পাওয়ার আউটপুট, এমই দিয়ে মেকানিক্যাল পাওয়ার বোঝানো হয়েছে। মেকানিক্যাল আউটপুট পাওয়ার মানে হচ্ছে রোটরটা ঘুরতেছে সেই পাওয়ার, আর হচ্ছে কম্পেয়ার টু এই উইন্ডের পাওয়ার, এই দুইটা রেশিওকে আমরা বলতেছি সিপি বা পাওয়ার কোএফিশিয়েন্ট। তো এটা ফার্স্ট পার্টের মধ্যে, হ্যাঁ, এবং সেখান থেকে তুমি এই যে যদি উইন্ডের পাওয়ারকে ভেলোসিটি দিয়ে লেখো তাহলে হাফ রো এ ইউ বার কিউ, ইউ বার ছিল আমাদের যে এভারেজ উইন্ড ভেলোসিটি। হ্যাঁ, এবং এইটা দেখো সিপি এর ভ্যালু ইউজুয়ালি কত থেকে কত মধ্যে থাকতে পারে, যে 30 থেকে 45%। হ্যাঁ, ইউজুয়ালি 30 থেকে 45% এর মধ্যে সিপি ভ্যালু থাকে। ঠিক আছে, তাহলে এইটা গেল আমাদের ফার্স্ট স্টেজ। হ্যাঁ, সেকেন্ড স্টেজে দেখো কি করবে, তাহলে এখন আমাদের রোটর ঘুরতেছে বা জেনারেটর শাফট ঘুরতেছে, সেখান থেকে আমার কি হবে, জেনারেটরে ইলেকট্রিসিটি প্রডিউস করবে। তাহলে দেখো ইন দ্য সেকেন্ড স্টেজ মেকানিক্যাল এনার্জি ক্যাপচার্ড বাই উইন্ড ব্লেডস ইজ ফার্দার কনভার্টেড ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি ভায়া উইন্ড জেনারেটরস। তাহলে দেখো তাহলে এখন সেকেন্ড পার্টে আসলে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতেছে মেকানিক্যাল এনার্জিতে কনভার্সন হয়ে। হ্যাঁ, আর প্রথম পার্টে ছিল তাহলে আমাদের মেকানিক্যাল এনার্জি প্রডিউস করলাম বা কোত্থেকে, কাইনেটিক, উইন্ডের কাইনেটিক এনার্জি থেকে। আচ্ছা এখন সেকেন্ড পার্টে, সেকেন্ড স্টেজে আমরা যদি বলি, হ্যাঁ, যে মেকানিক্যাল এনার্জি থেকে যে ইলেকট্রিসিটি করলাম তাহলে জেনারেটর, হ্যাঁ, তাহলে এখানে এফিশিয়েন্সির ব্যাপারটা কি, তার মানে এখানে 100% এফিশিয়েন্সিটা হয় না, তাই না? সো কোন জায়গায় কোন জায়গায় আমাদের ইয়ে হবে, লস হবে, সেটা যদি আমরা দেখি লসটা, তাহলে দেখো একটা হচ্ছে, দেখো প্রথম কি কি, আচ্ছা কি কি থাকে দেখো আগে একটু দেখে নিই আমরা এখানে। এই যে দেখো এই যে এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে টারবাইন, তাই না? এই যে টারবাইনের যে রোটরটা এখানে, আর এটা পুরো টারবাইন আর কি। হ্যাঁ, এই যে এটা হাব, এটাকে আমরা হাব বলতেছি। এইটার সাথে দেখো এই যে তাহলে রোটর ঘুরবে তো এই পাখাগুলো ঘুরবে, তাই না? সোজা কথা। তাহলে এইখানে দেখো এই যে এইখানে একটা কি থাকে, গিয়ার বক্স থাকে।
গিয়ার বক্স মানে হচ্ছে তাহলে তোমাকে কি করবে, এই রোটরের যে মুভমেন্ট হবে সেটাকে রেশিও কনভার্ট করে অ্যাপ্রোপ্রিয়েট রেশিওতে নিয়ে এই যে জেনারেটরের শ্যাফটটাকে ঘোরাবে। এইখানে পিছনে হচ্ছে জেনারেটর, হ্যাঁ। আর এটা তো টাওয়ারের উপর বসানো আছে, আর এখানে একটা ওই যে বিয়ারিং, এরকম কিছু বিয়ারিং থাকবেই। এটা একটা বিয়ারিং বলছে। তাহলে জেনারেটর বক্সে কি থাকবে, ওই যে সরি জেনারেটর বক্স না, গিয়ার বক্স, হ্যাঁ। গিয়ার বক্সে কি থাকবে, বিভিন্ন গিয়ার থাকবে, তাই না? ওই যে তোমার যে রোটেশনের যে রেশিও, এগুলাকে ঠিকঠাক করে যাতে ম্যাচ করে হচ্ছে জেনারেটরের শ্যাফটের সাথে যাতে ম্যাচ করে। সো সেই হিসাবে দেখো, তাহলে এই গিয়ার বক্সে তোমার দেখো 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 তাহলে আমার এফিসিয়েন্সি, যে এই যে ইলেকট্রিক জেনারেটর যে এফিসিয়েন্সি, হ্যাঁ, বা এই 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 পার্টের তোমার তো মেকানিক্যাল এখানেই হয়ে গেছে, এবং উইন্ড থেকে মেকানিক্যাল যে কনভার্সন করছো সেটা হচ্ছে এই রোটর ঘুরতেছে এটাতেই হয়ে গেছে। এখন এই রোটরের যে মুভমেন্ট বা রোটেশন, সেটা দিয়ে তুমি জেনারেটর থেকে ইলেকট্রিসিটি প্রডিউস করতেছো। তাহলে দেখো এই যে এইগুলা বিভিন্ন জায়গায় তাহলে তোমার এফিসিয়েন্সির ব্যাপার আছে, এফিসিয়েন্সি ফল করে কোথায় বা লস হয় কোথায়, এনার্জি লস হয় কোথায়, সেগুলো ব্যাপার। দেখো একটা হচ্ছে গিয়ার বক্স এফিসিয়েন্সি, গিয়ার বক্স এফিসিয়েন্সি এখানে ব্যাপার। এই যে দেখো, তাহলে গিয়ার বক্স কতটা নিচ্ছে এনার্জি, আর কতটা দিচ্ছে, এই মাথায় নিচ্ছে, আর এই মাথা থেকে জেনারেটরকে প্রোভাইড করতেছে কতটা, সেটার রেশিওটাকে আমরা গিয়ার বক্স এফিসিয়েন্সি বলতে পারি, তাই না? তাহলে গিয়ার বক্সের মধ্যে এফিসিয়েন্সি হবে, এবং এখানে তাহলে এই এফিসিয়েন্সি কিসের জন্য এফেক্টেড হবে, এই যে পাওয়ার লসেস ইন এ গিয়ার বক্স ডিউ টু গিয়ার টুথ ফ্রিকশন, বিয়ারিং লসেস, হ্যাঁ, এই যে বিয়ারিং এর কিছু এনার্জি লস হবে, তারপরে ফ্রিকশন, হ্যাঁ, যে গিয়ার গুলা যে মুভ করে, হ্যাঁ, রোটেট করে, ওখানে ফ্রিকশনাল কিছু লস থাকবে। কাজে এগুলা মানে অ্যাকোমোডেট করে আমার গিয়ার বক্স এফিসিয়েন্সি বলবো। এছাড়া কি, জেনারেটর ইটসেলফ, এই যে জেনারেটর আছে যে জেনারেটর নিজের একটা এফিসিয়েন্সি আছে, হ্যাঁ। এটা দেখো জেনারেটর এফিসিয়েন্সি সিম্পলি জেনারেটরের যে এফিসিয়েন্সি মানে যে সব কারণে লস, সেগুলাকে কনসিডার করে এফিসিয়েন্সি হবে। তাহলে দেখো, ইট ইজ রিলেটেড টু অল ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল লসেস ইন এ উইন্ড জেনারেটর। একটা উইন্ড জেনারেটর যা যা ইলেকট্রিক্যাল হতে পারে, মেকানিক্যাল লস হতে পারে, হ্যাঁ, যেমন কপার লস, আয়রন লস, হ্যাঁ, লোড, ওয়াইন্ডেজ, তারপরে ফ্রিকশন, বিভিন্ন সব ধরনের জেনারেটর রিলেটেড যা মানে ইয়ে থাকে, লস থাকে, সেগুলোকে আমাদের কনসিডার করে আমাদের এখানে কি হবে, ফাইনালি একটা জেনারেটরের এফিসিয়েন্সি দাঁড়াবে আর কি। তাহলে এটা আমরা কনসিডার করব। এছাড়া আরেকটা কম্পোনেন্ট আমরা নেই এফিসিয়েন্সির, সেটা হচ্ছে ইলেকট্রিক এফিসিয়েন্সি। এটা কি, দেখো, all combined electric power losses in the converter, switches, হ্যাঁ, controls, cables, এখানে আর যা যা আছে, এই গিয়ার বক্স আর জেনারেটর ছাড়া আর যত কিছু আছে, তোমার সুইচ থাকুক, কনভার্টার থাকুক, হ্যাঁ, তারপরে আরো কেবল থাকুক, হ্যাঁ, সবকিছু মিলায়, সবকিছুকে একসাথে করে তোমার যে ফাইনালি ওই পার্টের যে এফিসিয়েন্সি, সেটাকে আমরা কনসিডার করতেছি। তাহলে দেখো, এখানে তিনটা প্যারামিটার থেকে আমরা এফিসিয়েন্সি নিচ্ছি। এই মেকানিক্যাল থেকে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করা মাঝখানে এই স্টেপের মধ্যে আমরা এফিসিয়েন্সি একটা জায়গায় না, কয়েকটা জায়গায়, একটা হচ্ছে গিয়ার বক্স, মেইন কম্পোনেন্ট একটা গিয়ার বক্স, জেনারেটর, আর যে বাকি যা আছে ইলেকট্রিক পার্ট যেগুলো বাকি আছে, হ্যাঁ, সেগুলা মিলে আমরা তিনটা তিনটা এফিসিয়েন্সি কম্পোনেন্ট কনসিডার করতেছি। এই এফিসিয়েন্সি গুলা কনসিডার করেই ফাইনালি ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেট করব আমরা। তাহলে দেখো, এই যে এখানে দেখো, তাহলে কি হচ্ছে, therefore the total power conversion efficiency, হ্যাঁ, পাওয়ার কনভার্সন এফিসিয়েন্সি ফ্রম উইন্ড টু ইলেকট্রিসিটি। এখন যদি আমি পুরোপুরি প্রথম থেকে যদি বলি, উইন্ড থেকে তোমার একদম ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য যে আমার এফিসিয়েন্সি, হ্যাঁ, সেটা তাহলে কি হবে, তাহলে সেটা কিসের উপর ডিপেন্ড করবে টোটাল এফিসিয়েন্সি? তাহলে দুইটা পার্টের উপর, একটা হচ্ছে প্রথম স্টেজ যেটা ছিল, এই যে কতটা তোমার উইন্ড এর কাইনেটিক এনার্জি যেটা, সেটাকে কনভার্ট করে এই যেটা রোটেশনাল যে মেকানিক্যাল এনার্জি পাইলো, এখানে একটা এফিসিয়েন্সি ব্যাপার আছে, যেটাকে আমরা কোএফিসিয়েন্ট দিয়ে বলেছিলাম। আর বাকিটা হচ্ছে সেকেন্ড স্টেজে আমাদের এই যে বিভিন্ন পার্টের যে এফিসিয়েন্সি গুলো আছে সেগুলোর কথা। তাহলে দেখো, তাহলে এই যে প্রথম পার্টের জন্য আসবে এই যে সিপি, প্রথম পার্টের জন্য সিপি, আর সেকেন্ড পার্ট হিসাবে এই যে তিনটা এফিসিয়েন্সি,
গিয়ারের, জেনারেটরের আর আদার যে ইলেকট্রিক এফিসিয়েন্সি যেগুলো আছে, হ্যাঁ, সুইচ টুইচ কেবল এগুলো। তাহলে দেখো, এবং এফিসিয়েন্সি কিন্তু যদি তোমার স্টেজ বা স্টেজ থাকে, সাধারণত আমরা যখন এফিসিয়েন্সি টোটাল এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে যাই তখন কিন্তু এটা মাল্টিপ্লিকেশন হয় এফিসিয়েন্সি গুলো। তাহলে সিপি হলো ফার্স্ট পার্ট, আর সেকেন্ড পার্টের ইটা গিয়ার, ইটা জেনারেটর, ইটা ইলেকট্রিক, হ্যাঁ, এইগুলা মিলে আমার ফাইনালি পুরা সিস্টেমের, উইন্ড সিস্টেমের টোটাল এফিসিয়েন্সি বের করতে পারবো আমরা। এবং এখান থেকে তাহলে দেখো, তাহলে আমরা ইফেক্টিভ পাওয়ার পাবো করতে, উইন্ড টারবাইন থেকে যদি ইফেক্টিভ পাওয়ার বের করি, তাহলে দেখো এই যে উইন্ড টারবাইন টু ফিড ইনটু এ গ্রিড বিকামস, এই যে ইফেক্টিভ হচ্ছে সিপি, সিপি এর যেটা থাকলো, আর এই পার্টটা তাহলে এই তো এটা টি, তো এটা টি, তার মানে ইফেক্টিভ পাওয়ার বের হচ্ছে, আর ইনপুট দিচ্ছে কি পিডব্লিউ, পিডব্লিউ মানে উইন্ড পাওয়ার, হ্যাঁ, তাহলে উইন্ড পাওয়ারটাকে সেখানে নিয়ে আসলা, গুণ করে দিলা, তাহলে কি হলো এটা টি, হ্যাঁ, এই যে এটা টি, এই অংশটা কি, এই পার্টটা হচ্ছে এটা টি, এই যে এটা টি, টোটাল এফিসিয়েন্সি ইনটু পিডব্লিউ, কারণ টোটাল এফিসিয়েন্সি হচ্ছে পি ইফেক্টিভ ডিভাইড বাই পিডব্লিউ, হ্যাঁ, কাজেই এটা এটা টি বলতে এটা আর কি। তো এটা টি দিয়ে যদি তুমি দেখো তাহলে ইফেক্টিভ পাওয়ার পাবে হচ্ছে, ওই যে পিডব্লিউ কে আমরা জানি, পিডব্লিউ কে আগে বের করছি, এই যে পিডব্লিউ হচ্ছে হাফ রো এ, এ হচ্ছে এই যে সোয়েপ্ট এরিয়া, তাই না, ব্লেডের যে সোয়েপ্ট এরিয়া সেটা, আর এটা ইউকিউ ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি যেটা উইন্ডের, সেটা কিউব। তাহলে ফাইনালি ইফেক্টিভ পাওয়ার হচ্ছে আমার এইটা হাফ ইটা টি রো এ কিউব কিউব, এটা হচ্ছে। আচ্ছা, তাহলে এইটা গেল আমাদের। তাহলে দেখো উইন্ড টারবাইনের ফাইনালি এফিসিয়েন্সি বা এফিসিয়েন্সি, আর হচ্ছে উইন্ড টারবাইনের থেকে কতটুকু আমরা ইলেকট্রিক পাওয়ার জেনারেট করতে পারি সেটা। আচ্ছা, এখন দেখো এরপরে আমাদের আরেকটা জিনিস আছে, ল্যানচেস্টার বেল্টস লিমিট। এইটা বেসিক্যালি এটা এটা এই লিমিটটা বা এটা একটা ল ছিল, মানে ল বলি বা লিমিট বলি আর কি, হ্যাঁ, সেটা বেসিক্যালি একটা থিওরিটিক্যাল একটা লিমিট বা এফিসিয়েন্সি বলতে পারো, হ্যাঁ। Theoretical maximum efficiency of an ideal wind turbo machine was derived by Lanchester and Bates. It was revealed that no wind turbo machine, my turbine, could convert more than 59.26% of the kinetic energy of wind into mechanical energy. এটা ওই প্রথম পার্টের সাথে সিপি সাথে রিলেটেড, এই যে সিপি, হ্যাঁ, এইটার সাথে রিলেটেড। এই সিপির ভ্যালু ম্যাক্সিমাম কত হইতে পারে সেটা বলতেছে, যে এই যে দেখো এর ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই এই 59.26% ম্যাক্সিমাম হতে পারে, যে উইন্ডের মেকানিক্যাল এনার্জিকে, সরি, উইন্ডের কাইনেটিক এনার্জিকে আমরা মেকানিক্যাল এনার্জিতে যে কনভার্ট করতেছি সেখানকার এফিসিয়েন্সি ম্যাক্সিমাম 59% হতে পারে। এইটাকে আমরা বলি, এটাকে বলা হয় যে এই যে ল্যানচেস্টার বেল্টস লিমিট। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো এই লিমিটটা এটা আসছে হচ্ছে, আমি একটু দেখা দিই, এটা তো ডিটেল না দেখলে হবে, বাট অ্যাটলিস্ট জিনিসটা এরকম যে দেখো অ্যানালাইসিসটা যে করেছে সেটা হচ্ছে এই যে একটা টারবাইন যদি থাকে, এটা তার ব্লেড ডায়ামিটার, হ্যাঁ, বা রোটর ডায়ামিটার, হ্যাঁ, তার মানে এটা এইটাই হচ্ছে তোমার ওই যে এটাকে যদি তুমি ইয়ে করো এরিয়া নাও, তাহলে এটা ওই যে সোয়েপ্ট এরিয়া হবে। আর উইন্ড আসতেছে এখান থেকে, আর এখানে এটার মধ্যে দিয়ে, কারণ উইন্ড জানোই তোমরা যে এই যেই পরিমাণ উইন্ড এই এরিয়ার মধ্যে দিয়ে, যে ব্লেডের যে আমার এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে দিয়ে ফ্লো করবে, সেটাই বেসিক্যালি আমার ইফেক্টিভ পাওয়ার জেনারেট করবে, তাই না, বা মেকানিক্যাল পাওয়ারে কনভার্টেড হবে ওই উইন্ডটাই। আচ্ছা, উইন্ড এনার্জিটা তো তোমার বেসিক্যালি দেখো এই যে এই ইউআই এইটা দেখাইছে, এই যে এই লাইনটা দেখাইছে হচ্ছে যে ফার ফ্রন্টে, হ্যাঁ, দূরে ফ্রন্টে, আর এটা হচ্ছে ফার ব্যাকে, হ্যাঁ, ফার রেয়ার বা ব্যাক, হ্যাঁ, সেখানকার ফার ফ্রন্টের ইউআই ধরছে হচ্ছে ইয়ে, ইউআই বার হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, ইউ4 বার হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি এখানে, আর P1 হচ্ছে এখানকার প্রেসার, P4 হচ্ছে এই দূরে পিছনে প্রেসার, এয়ার প্রেসার, কারণ এয়ার প্রেসার রিলেটেড তোমার ইয়ের সাথে, ভেলোসিটির সাথে, উইন্ডের মুভমেন্টের সাথে। আর আরেকটা কনসিডার করছে এই যে ব্লেডের যে প্লেনটা আছে সেটা ঠিক সামনে এবং পিছনে, ঠিক সামনে উইন্ডের স্পিড ধরছে বা ভেলোসিটি ধরছে U2 বার, ঠিক পিছনে U3 বার,
P2 হচ্ছে তার সামনে প্রেসার, P3 হচ্ছে তার ঠিক ঠিক পিছনের প্রেসার। হ্যাঁ, এটা এই যে উইন্ড টারবাইনের মানে টারবাইন বা ব্লেডের। কাজে এই ধরনের 4টা রিজিয়ন কনসিডার করছি। তাহলে ফার ফ্রন্ট, ফার রিয়ার, আর জাস্ট ইন ফ্রন্ট, আর জাস্ট ইন রিয়ার, হ্যাঁ, জাস্ট ইন ব্যাক। এইভাবে 4টা কম্পোনেন্ট কনসিডার করছে। এই যে এয়ার ফ্লো, হ্যাঁ, এয়ার ফ্লো থ্রু এ উইন্ড টারবাইন, এভাবে যদি দেখায়। এখানে এসে আর দূরে আর এখানে ইউনিফর্ম থাকবে, কিন্তু থাকার কথা, তাই না? দেখো এগুলো বলছে। এবং সেখান থেকে, হ্যাঁ, দেখো রোটেটিং blades respect by assuming that there is no change in the air velocity right across the blades. আমরা ধরে নিচ্ছি যে there is no change in the air velocity right across the wind blade. তার মানে air velocity এখানে যায়, এখানেও তাই। হ্যাঁ, মানে এয়ার মুভ করে যাচ্ছে এখান থেকে এখানে। এয়ার কিন্তু মুভ করতে হবে। এয়ার কিন্তু যদি থেমে যায় তাহলে বেসিক্যালি যদি আটকা যায় তাহলে ব্লেড মুভ করবে না, কিন্তু ব্লেড মুভ করতে এয়ার গোয়িং থ্রু, এয়ার পাস করতেছে, এভাবেই আমরা কনসিডার করি। হ্যাঁ, কাজেই সেজন্য এই সামনে আর পিছনে একই থাকবে জাস্ট, সেজন্য U2 আর U3 কে একই ধরতেছে। আর কি দেখো প্রেসার অফ ফার আপস্ট্রিম এন্ড ডাউন ফার, এই যে মানে দূরেরটা, এই যে P1 আর P4 এর কথা বলতেছে। হ্যাঁ, প্রেসার ফার আপস্ট্রিম এন্ড ডাউনস্ট্রিম ফ্রম দা উইন্ড টারবাইন আর ইকুয়াল টু দা স্ট্যাটিক প্রেসার অফ দা আনডিস্টার্বড এয়ার ফ্লো। তাহলে এই এখানে আর এখানে, হ্যাঁ, এই দুইটা যে প্রেসার, এগুলা একই থাকার কথা। তখন তুমি হরিজন্টাল যদি চিন্তা করো, দেখবা সামনে কিছু দূরে আর পিছনে এয়ার প্রেসার মোটামুটি একই থাকবে। হ্যাঁ, সেজন্য এই দুইটাকে সমান ধরে যে পি ধরতেছে আর কি। এবং সেখান থেকে এই যে একটা আমরা পি এর সাথে প্রেসারের সাথে রো এবং ইউ এর রিলেট করে যে ইকুয়েশন পাই, সেখানে P2 minus P3 হাফ রো, এই যে U2 স্কয়ার মাইনাস U1 স্কয়ার মাইনাস U4 স্কয়ার। হ্যাঁ, তাহলে এইগুলা এই যে U1 আর U4, এই যে এখানকার আর এখানকার এই ফ্লোটা যে হচ্ছে, হ্যাঁ, সেইটা তোমার কি হচ্ছে, U1 কোথায়, যে U1 কই গেল, U1 আর U4, হ্যাঁ, এই দুইটা। তাহলে এই U1 আর U4 এ আর P2 আর P3 এখানে যে প্রেসারের ডিফারেন্স, এই দুইটার সাথে রিলেট করছে। হ্যাঁ, ফার যে ডিসটেন্সে যে আমাদের ভেলোসিটি ফ্লো করতেছে, আর এখানকার জাস্ট কাছাকাছি যে প্রেসার, এদিকে রিলেট করে ভাবে লেখা যায়। আর U2 আর U3 যেহেতু সমান ধরছিলাম আমরা, সেটা আবার কি করতে পারি, U1 আর U4 এর, হ্যাঁ, U1 আর U4 যে আছে এদেরকে অ্যাভারেজ কনসিডার করতে পারি আমরা। এটাকে দেখো অ্যাভারেজ করছে, U1 plus U4 divided 2 অ্যাভারেজ করা হয়েছে। অ্যাভারেজ করে তাহলে এই অ্যাভারেজ ভেলোসিটি এখানে ফ্লো করছে, আমরা ধরে নিচ্ছি। এটা ধরে নিচ্ছি আর কি আমরা। এবং সেখান থেকে যদি পাওয়ার বের করো, পাওয়ারেরটা হচ্ছে হাফ রো এ কিউ কিউব, তাই না, পাওয়ার। তাহলে পাওয়ারটাকে দেখো ফাইনালি যে দেখো দ্য পাওয়ার আউটপুট অফ দ্য মেকানিক্যাল এনার্জি, হ্যাঁ, ক্যাপচার্ড বাই উইন্ড টারবাইন ব্লেডস। হ্যাঁ, তাহলে পাওয়ার আউটপুট কি, মানে মেকানিক্যাল, এটা কিন্তু মেকানিক্যাল আউটপুট, ইলেকট্রিক্যাল না, মেকানিক্যাল আউটপুটের কথা বলতেছে। তাহলে হাফ রো এ, এই যে U1 মাইনাস U2 হোল স্কয়ার ছিল, এই যে হাফ রো U1 মাইনাস U2 হোল স্কয়ার, এই দুটো প্রেসারের যে ডিফারেন্সের জন্য, হ্যাঁ, এই দুটো প্রেসার ডিফারেন্সের জন্য মুভ করতেছে, তো এই যে P2 আর P3 এর জন্য। হ্যাঁ, কাজেই সেখান থেকে দেখো হচ্ছে সাথে হলো U2, কোন আবার এখানে একটা কিউব আসবে, কিন্তু এটা তো পাওয়ার বলতেছে, এটা আর আমরা প্রেসার বলতেছি না, পাওয়ার। কাজে পাওয়ারের জন্য ইউ কিউব আসবে। কাজে এখান থেকে ইউ স্কয়ার আছে একটা, আর একটা ইউ আসবে, সেটা হচ্ছে U2, যেটা বেসিক্যালি আমার মুভ করাচ্ছে, এই যে সামনের যেটা U2। বেসিক্যালি U2 আর U3 একই ধরছি আমরা, এই যে দেখো U2 আর U3 একই ধরা হয়েছে। হ্যাঁ, কাজে U2 যদি ধরি, U2 জাস্ট এখানে ফ্লো করতেছে, তার ফলে এটা মুভ করতেছে, তার মানে এটা একটা পাওয়ার জেনারেট করতেছে বা মেকানিক্যাল পাওয়ার জেনারেট করতেছে আর কি। হ্যাঁ, কাজেই এখানে U2 ধরা হয়েছে। আর এই দুইটা হচ্ছে এই যে দূরের ফার ডিসটেন্সে, সামনে এবং পিছনে। হ্যাঁ, এখানে এয়ারের ফ্লো এর ডিফারেন্স থাকবে, ভেলোসিটি ডিফারেন্স থাকবে, তাই না? তো এইগুলা দিয়ে দেখো তোমার এখান থেকে একটা ইকুয়েশন আসবে, এবং সেখানে দেখো এটাকে যদি একটু কনভার্ট করে, আমি ডিটেইল দেখাচ্ছি না, কিন্তু কনভার্ট করে এ তে নিয়ে আসছে। হ্যাঁ, এ তে নিয়ে আসছে। এটা কি, এ উইন্ড টারবাইনের ক্ষেত্রে একটা প্যারামিটার, সেটাকে বলে এক্সিয়াল ইন্ডাকশন ফ্যাক্টর। এক্সিয়াল ইন্ডাকশন ফ্যাক্টর দেখো এই ইকুয়ালস হচ্ছে U1 মাইনাস U2 ডিভাইড বাই U1। হ্যাঁ, U1 মাইনাস U2 ডিভাইড বাই, দেখো U1 মাইনাস, তার মানে কি দেখো U1 হলো দূরেরটা ছিল, তাই না, সামনে এই যে এটা U1 মাইনাস U2 ডিভাইড বাই U1। তাহলে U1 মুভ করতেছে সামনে, সেই U2 U2 হয়ে যাচ্ছে, তাই না, কাছের ব্লেডে কাছাকাছি এসে। হ্যাঁ, এবং U1 এর তুলনায় এখানে আমরা কি করতে দেখতে চাচ্ছি, দেখো U1 এর তুলনায়, U1 কে নিচে রেখেছি আমরা, U1 এর তুলনায় কতটা চেঞ্জ হচ্ছে, এই যে U1 মাইনাস U2 হচ্ছে কতটা চেঞ্জ, ব্লেডের কাছে এসে এই যে দূরে থেকে যে একটা
ভেলোসিটিতে উইন্ড ফ্লো করতেছিল, সেটা ব্লেড, এই যে ব্লেড এখানে যদি থাকে, এখানে উইন্ড ফ্লো করতে, এখানে এসে ফ্লোয়ের চেঞ্জ কতটা হলো কম্পেয়ার টু তার অরিজিনাল স্পিড। অরিজিনাল স্পিড হচ্ছে u1। এই যে তাহলে চেঞ্জটা হচ্ছে যে এটাকে আমরা এক্সিয়াল ইন্ডাকশন ফ্যাক্টর বলতেছি। এই চেঞ্জের উপর বেস করে দেখো আসলে মেকানিক্যাল পাওয়ারটা আমরা প্রডিউস করতেছি। হ্যাঁ, দেখো এখানে দেখো এই জিনিসটা কি, এই যে এখানে সাম অফ দ্য এয়ার ইজ ডিফ্লেক্টেড অ্যাওয়ে ফ্রম দ্য টারবাইন। এই যে যখন এয়ার আসতেছে কিছুটা ডিফ্লেক্ট হবে এখান থেকে। This cause the air passing through the rotoplane to have a smaller velocity than the free stream velocity. তার মানে এই যে এখানে যে ধাক্কা খাচ্ছে, কারণ ব্লেডগুলো তুমি একবার ডিজাইন করবে তাই না, এভাবে থাকবে অথবা এভাবে থাকবে, ব্লেডটা ডিফ্লেক্ট হয়, ডিফ্লেক্ট কিন্তু রিফ্লেক্টর ডিফ্লেক্ট মানে ধাক্কাকে বাঁকা হয়ে যাচ্ছে। ফলে তোমার নর্মাল অবস্থায় ফ্রি অবস্থায় যে উইন্ডের যে ফ্লো হচ্ছিল, তার মানে সেটা কি u1। হ্যাঁ, u1। তাহলে u1 যেটা ফ্লো করতেছিল, এখন যে ডিফ্লেক্ট হলো, ধাক্কা খেলো উইন্ডটা, তাহলে কি উইন্ডের ফ্লোটা একটু ডিফারেন্ট হয়ে গেল, তার মানে কি ভেলোসিটিটা ডিফারেন্ট হয়ে গেল, সেটা হয়ে গেল কি u2। হ্যাঁ, এবং যতটা এই ডিফ্লেক্ট হবে বা যতটা এরকম এই ইন্টারঅ্যাক্ট করবে ব্লেডের সাথে যত উইন্ড, তত কি হবে, তত কিন্তু বেসিক্যালি তোমার ইয়েটা তৈরি হবে, মানে মেকানিক্যাল এনার্জিটা তৈরি হবে। কাজে এইটা দেখো, এই যে চেঞ্জটা, এটাকে কি বলছে, চেঞ্জ অফ ইয়ের কথা, তাই না? চেঞ্জ অফ কি মানে তোমার কি বলে, চেঞ্জ অফ স্পিড বা এয়ার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দ্য অরিজিনাল বা ফার ভেলোসিটি। সেটাকে আমরা তাহলে এই যে এক্সিয়াল ইন্ডাকশন ফ্যাক্টর বলতেছি। এবং এখান থেকে এই যে তাহলে 4 এভাবে আসে, এটাকে আমরা যেখানে বসাই দিই আর কি, বসাই দিলে এটা আসবে, দেখো এ দিয়ে বের করতে পারবো, এবং সেখান থেকে আমরা ফাইনালি দেখবা এই যে সিপি এর ভ্যালু বের করতে পারি, সিপি একটা রিলেশন বের করতে পারি। সিপি আমরা আগে দেখে রাখছি, সিপি যেখানে ছিল তাই না, এই যে সিপি। হ্যাঁ, তাহলে মেকানিক্যাল পাওয়ারের সাথে সিপি একটা রিলেশন আছে। হ্যাঁ, সেখান থেকে তুমি এই যে সিপি হচ্ছে 4a ইন্টু 1 মাইনাস a স্কোয়ার, এটা হচ্ছে সিপি। দেখো হাফ রো এ কিউব, তো এখানে এই পার্টটা হলো সিপি দিয়ে আমরা বলতে পারি, দেখবা যে হাফ রো এ ইউ কিউব এরকমই ছিল তাই না, তাই থাকার কথা হয়ে গেল। পি ডাব্লিউ বের করছি আমরা কোথায়, এই পি ডাব্লিউ, তো এই যে পি ডাব্লিউ, হ্যাঁ, এই যে হাফ রো সিপি গেল কই আমাদের, এই যে সিপি, দাঁড়াও দেখি এই জায়গাটায় দেখো, এই যে মেকানিক্যাল পাওয়ার কি দেখো, সিপি ইন্টু পিডাব্লিউ, তাহলে সিপি ইন্টু পিডাব্লিউ মানে সিপি ইন্টু হাফ রো এ ইউ কিউ, এই পার্টটা তাই না। তাহলে এখানে দেখো এই যে এখানে এটা বদলে এই যে সিপি ইউজ করছে মনে হয় এখানে। হ্যাঁ, এই যে সিপি হচ্ছে তাহলে হাফ রো পি এ ইউ কিউ তাই না, দেখো তো এখানে কি বসাইছে, হাফ রো এ, ওই মেকানিক্যাল আউটপুটের। হ্যাঁ, তাহলে মেকানিক্যাল এই যে এই অংশটা সিপি আসে, কাজে এটাকে সিপি দিয়ে লিখছে। তাহলে এখান থেকে এই যে সিপি দিয়ে লিখে আমরা লিখতে পারি হচ্ছে 4a 1 মাইনাস a স্কয়ারকে সিপি। তার মানে এই মেকানিক্যাল যে তোমার রেশিওটা, হ্যাঁ, যে তোমার কোএফিশিয়েন্ট, পাওয়ার কোএফিশিয়েন্ট বললাম, উইন্ড ভেলোসিটি থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্সন, এই কোএফিশিয়েন্টটাকে আমরা এক্সিয়াল ইন্ডাকশন ফ্যাক্টর দিয়ে মানে রিলেট করতে পারি। এবং এইটা থেকেই, হ্যাঁ, এবং এটার ভ্যালু দেখা গেছে কি, যে এটার ভ্যালু দেখা গেছে যে এর ভ্যালু যখন 1/3 হয়, হ্যাঁ 1/3 হয়, তখন দেখা যায় এটা ম্যাক্সিমাম। কারণ এখানে কিন্তু একটা দেখো, এখানে এ সরাসরি রিলেটেড, এর সাথে কিন্তু সিপির মানে ডিরেক্ট রিলেশন নাই, মানে ডিরেক্ট রিলেশন মানে এ বাড়লে অলওয়েজ সিপি বাড়তে থাকবে এমন না। রিলেশনটা কেমন দেখো, এই বাইরে যে এটা আছে সেটা হচ্ছে সিপি কে সবসময় বাড়ায় দেয়, এ বাড়বে সিপি বাড়বে। বাট দেখো এখানে আবার 1 মাইনাস এ আছে, তাহলে মানে কি এইখানে আবার বাড়তে থাকলে সবসময় বাড়বে তা না, কারণ এখানে 1 মাইনাস, কাজে এখানে এই পার্টটা সিপি কে বাড়াবে, এখানে আবার বাড়লে সিপি কমে যাবে, কাজেই তার মানে একটা ব্যালেন্স হবে কোন একটা জায়গায়। সেই জন্য দেখো দেখা যায় যে a ইকুয়ালস 1/3, এই জায়গায় এসে সিপির ভ্যালু ম্যাক্সিমাম হয়। এবং এই জন্য দেখবা এই যে এখানে দেখো সিপির একটা কার্ভ আছে ওই যে এক্সিয়াল ইন্ডাকশন ফ্যাক্টরের সাথে, এই যে এখানে এই যে 1/3, তো তার মানে প্রায় 33%, এই যে দেখুন প্রায় 33% এর কাছে, 0.33 কাছে, এখানে এসে এই যে সিপি ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে, ওই যে 0.6 এ দাঁড়াচ্ছে আর কি। কাজে এইটা হচ্ছে আমরা বলি এই যে এটা হচ্ছে তাহলে কোএফিশিয়েন্ট, পাওয়ার কোএফিশিয়েন্ট একটা। এইটা হচ্ছে, এটা যেহেতু মেকানিক্যাল পার্টে, কাজে এটা এফেক্ট করবে কি টোটাল এফিসিয়েন্সিকে তাই না।
কারণ সিপি আর তারপরে বাকি ইটাগুলা বাকি এফিসিয়েন্সি গুলো গুণ দিয়ে আমরা ফাইনালি টোটাল এফিসিয়েন্সি পাই। কাজে সিপিটা অবশ্যই তোমার ওই টোটাল এফিসিয়েন্সিকে কনভার্সন এফিসিয়েন্সিকে এফেক্ট করে বা লিমিট করে। কাজে এটা তাহলে আমরা কিসের উপর, এই যে এইটার উপর বেস করে বেসিক্যালি, হ্যাঁ, ল্যানচেস্টার বেটস লিমিটের উপর বেস করে আমরা এটা পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আমাদের আর কিছু টুকটাক আছে, এই যে পাওয়ার কার্ভ। প্রত্যেক টারবাইনের, হ্যাঁ, উইন্ড টারবাইনে একটা পাওয়ার কার্ভ থাকে। পাওয়ার কার্ভ দিয়ে আমরা বুঝি হচ্ছে উইন্ড টারবাইনটা কিরকম পাওয়ার জেনারেট করবে বা কোন উইন্ডে সেটা ফ্লো করবে, মানে মুভ করবে, এইগুলো জিনিসটা বুঝতে পারি। এটা ওর ডাটা শিটের সাথে থাকে পাওয়ার কার্ভটা। কাজে দেখো কি থাকে, যেমন এরকম একটা পাওয়ার কার্ভ, হ্যাঁ, এখানে কি থাকবে দেখো, এখানে হচ্ছে পাওয়ার আউটপুট, কত আউটপুট দিবে সে। এই যে দেখো এইখানে জিরো, কিন্তু তার মানে এইখানে কোনো এক জায়গায় দেখবা ওই যে এক্স এক্সিস উইন্ড স্পিড, তো কোনো একটা উইন্ড স্পিডে দেখবা পাওয়ার প্রডিউস করা শুরু করবে, তার মানে তার আগ পর্যন্ত সে কোনো পাওয়ার জেনারেট করছে না। তাহলে এই যে এখানে যে শুরু করলো এইটাকে, এই যেই উইন্ড স্পিডে পাওয়ার জেনারেশন শুরু হবে সেই উইন্ড স্পিডকে আমরা বলছি কাটিং স্পিড। বলতেছি। এবং সেটা আস্তে আস্তে যখন তোমার উইন্ড স্পিড বাড়তে থাকবে, পাওয়ার বাড়তে থাকবে, বাড়তে বাড়তে কোনো এক পাওয়ার উইন্ড স্পিডে এসে এটা ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করবে, এই যে স্যাচুরেটেড হয়ে যাবে, এরপরে আর পাওয়ার এক্সট্রা হবে না, ওইটাই প্রডিউস করতে থাকবে। সেটাকে আমরা এই যে এইটা, হ্যাঁ, এই স্পিডটাকে, এটাকে বলতেছি রেটেড স্পিড অফ দিস উইন্ড টারবাইন। মানে এই স্পিড যদি মেনটেন করতে পারি আমি উইন্ডের, তাহলে আমার ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করবে উইন্ড টারবাইনটা। এবং এক সময় যদি তোমার স্পিড বাড়তে থাকে তাহলে কিন্তু একটা স্যাচুরেশন থাকবে, বাট এক সময় এসে এইটা দেখো জাস্ট কাট আউট করে দেওয়া হচ্ছে। দেখো কাট আউট স্পিড বলতেছি, যে কোনো একটা স্পিড এসে, এটা কি তার মানে বেশি স্পিড, তাই না? এটা সাধারণত টারবাইনের সেফটির জন্য করা হয়, যে একটা সার্টেন স্পিডে এসে বন্ধ করে দেওয়া হয়। ঝড় এটা সাধারণত ঝড় বা এরকম খুব বেশি স্পিড তৈরি হইলে উইন্ডের, ওই সময় কি হবে, টারবাইনটার প্রোটেকশনের জন্য আসলে, যে টারবাইনটা যাতে ভেঙে না যায় বা এটা অ্যাক্সিডেন্ট না হয়, সেটা এটাকে থামায় দেওয়া হয় ঝড়ের মধ্যে। হ্যাঁ, কাজে ওই যেই স্পিডে এটা থেমে যাবে সেটাকে আমরা বলছি কাট আউট স্পিড। তাহলে কাটিং স্পিড শুরু হবে রেটেড স্পিডে, সেটা ম্যাক্সিমাম আর স্যাচুরেটেড পাওয়ার জেনারেট করবে বা কনস্ট্যান্ট পাওয়ার জেনারেট করবে, আর হচ্ছে কাট আউট স্পিডে এটা থেমে যাবে, থামায় দেওয়া হবে এভাবে। এইটা হচ্ছে আমাদের পাওয়ার কার্ভ। এটা জেনারেলাইজড ওয়েতে দেখানো হয়েছে, প্রত্যেক কি বলবো টারবাইনের এরকম পাওয়ার কার্ভ আছে। এটা দেখবে এখানে বলা হয়েছে পাওয়ার কার্ভের ব্যাপারগুলো। এখন দেখো আমাদের প্র্যাকটিক্যালি এই যে এরকম দেখো, এখানে আমি দুইটা ইয়ে দেখাইছি, যে উইন্ড ফার্ম, হ্যাঁ, দেখো অনশোর বলতে আমরা বলি ইয়ের মধ্যে, মানে মাটিতে। অনশোর মানে হচ্ছে যেটা ল্যান্ডে, হ্যাঁ, অনশোর ল্যান্ডে যে যখন আমরা উইন্ড টারবাইন বসাই আর কি। হ্যাঁ, তো এটা লাস্ট ইয়ারে মনে আমার নেওয়া ডাটা, হয়তো এর মধ্যে বার্ষিক নাম যাই না, তবে মোটামুটি এটা কোথায় ছিল দেখো, ইউএস এর ইয়েতে, কোথায় উইন্ড এনার্জি সেন্টার, কি আলট্রা উইন্ড এনার্জি ইন তেহাচাপি কার্ন কাউন্টি, আচ্ছা ক্যালিফোর্নিয়া, হ্যাঁ, কার্ন কাউন্টি ক্যালিফোর্নিয়া। এটা দেখো যে লার্জেস্ট উইন্ড ফার্ম ইন দ্য ওয়ার্ল্ড উইথ অ্যান অপারেশনাল ক্যাপাসিটি অফ 1020 মেগাওয়াট। দেখো খেয়াল করো 1000 মেগাওয়াট, 1000 মেগাওয়াট। এটাকে অনশোর, হ্যাঁ, এটা যে ল্যান্ডের উপর আর কি। The onshore wind farm is owned and operated by Terragen Power, এটা privately owned মনে হয়। Construction is underway to expand the wind farm's capacity to 1550 মেগাওয়াট। দেখো এটা আরো 500 মেগাওয়াট বাড়াচ্ছিল আর কি। হ্যাঁ, যখন আমি এটা ডাটাটা নিয়েছিলাম ইয়ে থেকে, নেট থেকে, তখন এটা আরো 500 মেগাওয়াট বাড়ানোর কথা, 1.5 গুণ বাড়াচ্ছিল। আর অলরেডি তখন ছিল 1000 মেগাওয়াট। এটাই তখন পর্যন্ত আর কি লার্জেস্ট উইন্ড ফার্ম ছিল অনশোরে, ল্যান্ডের উপর লার্জেস্ট ক্যালিফোর্নিয়াতে। ঠিক আছে, এরকম তাহলে লার্জ স্কেলে কিন্তু এরকম আমরা উইন্ড ফার্ম তৈরি করতে পারি আর কি। আবার এটা দেখি, এই যে অফশোর উইন্ড ফার্ম বলতে, আমরা বুঝি ইয়ের উপর, দেখো এই যে সি এর উপর, মানে পানির উপর, সোজা কথা, ল্যান্ডে না, এটাকে অফশোর বলে। হ্যাঁ, যেমন এই যে পানির উপর, দেখো সাগরের উপর। এবং এটা কোথায়, এটাও লার্জেস্টটা দেখানো হয়েছে এই যে আইএসসি তে। এই যে ওয়েলনি এক্সটেনশন অফশোর উইন্ড ফার্ম হ্যাজ এ টোটাল ক্যাপাসিটি অফ, এখানে দেখো 659 মেগাওয়াট, ওখানে ছিল 1000 মেগাওয়াট মতো,
এখানে 659 মেগাওয়াট। হ্যাঁ, এখানে প্রায় কয়টা দেখো 87টা টারবাইন আছে। এখানে এটার দেখো সাইজ কত, মানে এগুলা কভারেজ কত এরিয়া, এই যে 87টা টারবাইন বসানো হয়েছে। এই যে দেখো কভারস অ্যান এরিয়া ইকুয়াল টু অ্যারাউন্ড 20,000 সকার পিচেস, মানে ইয়ের কথা 20,000 ইয়ে ফিল্ডের, হ্যাঁ, যে তোমার জায়গা ও নিয়েছে প্রায় সকার পিচেস মনে হয়, মানে ফুটবল মাঠের মতো আর কি বলছে, এরকম জায়গা নিয়ে এটা তৈরি করছে। এবং এটা ইট ক্যান পাওয়ার নিয়ারলি 11,000 লক্ষ 6 লাখ, হ্যাঁ 6 লাখ দেখো 600,000, মানে 6 লাখ হোমস ইন দা ইউকে। এটা ইউকে ওন, হ্যাঁ মানে ইংল্যান্ডের, হ্যাঁ ওদের ওদের হচ্ছে প্রায় 6 লাখ বাড়িতে এটা ইলেকট্রিক সাপ্লাই দিতে পারে। এবং তার ক্যাপাসিটি কত 659 মেগাওয়াট। 87 টারবাইন যেটা করছে, এটা দেখো অফশোর, এটা কিন্তু অফশোর। এই অফশোর আজকাল খুব পপুলার হচ্ছে, হ্যাঁ অফশোর যেহেতু সাগরে খোলা জায়গা তো কাজেই সাগরে, এবং সাগরে সুবিধা হচ্ছে যে ইয়েটা ভালো, উইন্ড স্পিড কন্টিনিউয়াসলি ভালো উইন্ড স্পিড থাকে, এটা হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট। কাজেই এইটা ওখানে ওরা ইউজ করতেছে। এরকম আরো আছে, এটা আমি সবচেয়ে বড় এক্সাম্পল হিসেবে বড় একটা দেখিয়েছি। আচ্ছা, এরপরে দেখো আমি একটা জাস্ট একটা উইন্ড টারবাইন ডাটা শিট এখানে দেখিয়েছি, যে তোমরা যাতে একটু জাস্ট ইউজ টু হতে পারো। হ্যাঁ, যে যেমন ভেস্টা, এখানে একটা যেখানে আমি একটা র্যান্ডমলি পিক করছি আর কি, হ্যাঁ ইয়ে থেকে নেট থেকে, ভেস্টাস V90। ভেস্টাস হচ্ছে তোমার একটা কোম্পানি যারা এই টারবাইন প্রডিউস করে, বেশ হ্যাঁ বেশ অনেক পুরানো ইয়ে টারবাইন বিজনেসে আছে। তো ওদের V90 মডেলটা, হ্যাঁ এটা দেখো এটা ডাটা শিটে কি বলা আছে, এই যে পাওয়ার, হ্যাঁ এই দেখো পাওয়ারের ক্ষেত্রে রেটেড পাওয়ার 2000 কিলোওয়াট, তার মানে 2 মেগাওয়াট। এক একটা টারবাইন, এদের V90 টারবাইন গুলা এক একটাই 2 মেগাওয়াট পাওয়ার জেনারেট করে। তারপরে আরো কিছু ডাটা দেওয়া আছে, দেখো কাট ইন উইন্ড স্পিড দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড। তার মানে কাট ইন উইন্ড স্পিড মানে এই যে আমরা এখানে দেখাইছিলাম না, এই যে এটা 4 মিটার পার সেকেন্ড, তার মানে 4 মিটার পার সেকেন্ড না হলে, মিনিমাম না হলে আমাদের এটা রান করবে না, রান করবে না, কাজে মিনিমাম 4 মিটার পার সেকেন্ড হতে হবে। এটা দেখো এই যে এইটা যদি এখন তুমি বাংলাদেশে এক জায়গায় বসায় দাও যে কোনো জায়গায়, হ্যাঁ এটা চলার কথা না তেমন, কারণ এটা মিনিমামই লাগে 4 মিটার পার সেকেন্ড, আমাদের স্পিড অত বেশি না, হ্যাঁ 4 মিটার পার সেকেন্ডের কমও থাকে অনেক সময়, আমাদের অ্যাভারেজ স্পিড হয়তো 4 এর থেকে একটু বেশি বা 4 মতো হইতে পারে আর কি, বুঝছো, কাজে বেশিরভাগ সময় তো রান করবে না সেক্ষেত্রে। কাজে এগুলাই ব্যাপার যে তোমাকে এগুলো ডাটা দেখে তারপরে চুজ করতে হবে কোন মডেলটা তোমার দরকার। কাজে 4 মিটার পার সেকেন্ড এটা। তারপরে রেটেড উইন্ড স্পিড 13 মিটার পার সেকেন্ড, দেখো এটা ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে 13 মিটার পার সেকেন্ড, যথেষ্ট। এই জন্য এটা বড়, কিন্তু এটা ক্যাপাসিটি দেখো 2 মেগাওয়াটের ক্যাপাসিটি, হ্যাঁ 13 মিটার পার সেকেন্ড হচ্ছে তার এই যে এই ভেলোসিটি, যখন সে এই যে রেটেড পাওয়ারটা জেনারেট করে, যা যতটুকু তার জেনারেট করার কথা সেই 100% যখন জেনারেট করে, তখন এটাকে আমরা রেটেড স্পিড বলতেছি, যে স্পিডে সেটা হচ্ছে তার 13 মিটার পার সেকেন্ড। কাট আউট উইন্ড স্পিড বলা আছে 25 মিটার পার সেকেন্ড। কাট আউট মানে এই যে এখানে, হ্যাঁ কাট আউট হচ্ছে এই যে এটা 25 মিটার পার সেকেন্ড, হ্যাঁ তখন এটা বন্ধ করে দিবে আর কি। এগুলো সবসময় থাকে না, এগুলো কোথাও কোনো কোনটা থাকে, কোনটা থাকে না। এই যে এখানে দেখো রোটরের কথা বলা হচ্ছে মেকানিক্যাল পার্টে, ডায়ামিটার দেখো রোটরের ডায়ামিটার 90 মিটার, দেখো খেয়াল করো বিরাট কিন্তু, হ্যাঁ ডায়ামিটার, তার মানে একটা রোটরের লেন্থ হচ্ছে 45 মিটার প্রায়, হ্যাঁ মানে হাফের এরিয়া সহ টোটালটা রোটরটা 90 মিটার ডায়ামিটারের। তাহলে দেখো যথেষ্ট বড়, যথেষ্ট বড়, বিরাট, তাই না? তারপর সোয়েপ্ট এরিয়া দেখো এই যে 6362 স্কোয়ার মিটার, ওই যে তার যেই এরিয়াটা নিয়ে ইয়ে করে মানে ঘুরে রোডটা, সেটা 6362 মিটার স্কোয়ার মিটার। তিনটা ব্লেড আছে এখানে, তিনটা ব্লেড। তারপরে রোটর স্পিড বলা আছে, এটা এটা আরেকটা ইউনিটে বলা আছে আর কি, যাই হোক। টিপ স্পিড মানে 60 মিটার, টিপ স্পিড মানে ওই যে হাবের স্পিড আর কি, হ্যাঁ 70 মিটার পার সেকেন্ড এরকম বলা আছে হাবের ইয়েটা, মানে টিপ কত স্পিডে মুভ করে। আচ্ছা, তারপরে যে ম্যাটেরিয়াল টাটেল দেওয়া আছে, ম্যাটেরিয়াল কার্বন ম্যাটেরিয়াল, হ্যাঁ ফাইবার গ্লাস বা কার্বন, এগুলো ছিল হালকা হয়, হ্যাঁ এটা হালকা করার জন্য ফাইবার গ্লাস বা কার্বন, হ্যাঁ এখনকার মানে বড় বড় টারবাইন গুলো সাধারণত এই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করে, হ্যাঁ তাহলে মুভ করতে ফাস্টার, হালকা হয় ফাস্টার মুভ করে আর কি। আর ভারীগুলা তোমার দেখা যে কাটিং স্পিড বেশি লাগে, এটা কাটিং স্পিড কম হলে চলে, 4 মিটার পার সেকেন্ডে এত বড় একটা টারবাইন 4 মিটার পার সেকেন্ডে ঘুরতেছে, কাজেই এটা একটা ভালো ইয়ে কিন্তু মডেল কিন্তু হিসাবে।
ম্যানুফ্যাকচার আছে পাওয়ার ডেনসিটি এই যে পার স্কয়ার মিটারে সে 314 ওয়াট জেনারেট করে 314 ওয়াট জেনারেট করে। আবার পাওয়ার ডেন্সিটি আরেকভাবে বলে যে প্রতি কিলোওয়াট জেনারেট করতে কত স্কয়ার মিটার দরকার হয়, কত স্কয়ার মিটার সুইপিং এরিয়া দরকার হয়, এটা হচ্ছে 3.2 মিটার স্কয়ার প্রতি কিলোওয়াট তৈরি করতে। এটা মেগাওয়াটের কিন্তু 2 মেগাওয়াট এটা ক্যাপাসিটি, কাজে প্রতি কিলোওয়াট জেনারেট করতে তার 3.2 স্কয়ার মিটার এরিয়া লাগে, স্কয়ার মিটার এরিয়া এটা। আচ্ছা, তারপরে গিয়ার বক্স 3 স্টেজের গিয়ার বক্স আছে বলা আছে। তারপরে জেনারেটরের কথা বলা আছে, অ্যাসিনক্রোনাস জেনারেটর, এসি জেনারেটর একটা জেনারেটরই আছে। জেনারেটরের শ্যাফটের স্পিড বলা আছে এখানে একটা ইতে, ভোল্টেজ 690 ভোল্ট জেনারেটর স্পিড হচ্ছে 690 ভোল্ট। তারপরে গ্রিড কানেকশন এগুলা দেখে নিও, গ্রিড ফ্রিকোয়েন্সি, গ্রিডে কানেক্ট করবো তো তাহলে 50 হার্টজ, জেনারেটরতে 50 হার্টজ এর পাওয়ার জেনারেট করতেছে। আচ্ছা, তারপরে টাওয়ারের মেকানিক্যাল পার্ট যেটা, টাওয়ারের হাইট দেখো, হাব হাইট, এটা 3টা হাব হাইট অ্যাভেলেবল, 80 মিটারে পাওয়া যায়, 95 মিটার পাওয়া যায়, 105 মিটার পাওয়া যায়। হ্যাঁ, হাব হাইট মানে এই যে দেখো, হাব হাইট কোনটাকে বুঝতাম আমরা, কোন এক জায়গায় আছে দেখো, এই যে দেখো হাব হাইট হচ্ছে এই যে এটা, এই যে গ্রাউন্ড থেকে, গ্রাউন্ড থেকে তোমার এই যে হাব, এটাকে মাঝখানে যেটা থাকে এই যে এটাকে হাব বলি আমরা, এই হাব হাইট। আর তখন যে ডায়ামিটার বলছি, ডায়ামিটার 90 মিটার বললাম না, এই যে এটা হচ্ছে ডায়ামিটার 90 মিটার। কাজে হাব হাইট কত বলছে, 80 হতে পারে, এই যে এটা 80 হতে পারে, 95 হতে পারে, অথবা কত জানি 80, 95 এবং 105 বলছে। 3টা হাব হাইট অ্যাভেলেবল রেখেছে ওরা। এই যে 80, 95 অথবা 105 মিটার, যেটা তুমি চাও সেটা দিবে আর কি, 3টার মধ্যে যে কোনটা চুজ করতে পারো। এবং ওই টাওয়ারের যে টাওয়ারটা যেটা বেজ আর কি, টাওয়ারটা স্টিল টিউবের, ওটা তো আর মুভ করবে না, এটা ভারী, ওটা ভারী রাখতে হবে নাহলে পড়ে যাবে, তাই না? তাই স্টিল টিউবের, কনিক্যাল শেপের, এবং পেইন্টেড, কোরেশন মানে পেইন্টেড, মানে হচ্ছে ইয়ে তো, যাতে এটা বাইরে থাকবে সবসময়, কাজে এটা পেইন্টেড, কাজে যাতে ইয়ে না হয়, কোরেশন না হয়, মানে ইয়ে না ধরে, দম না ধরে, সোজা কথা, মুইটা না পড়ে। আর এটা সিলিন্ড্রিক্যাল শেপে না হয় কনিক্যাল শেপের কেন? কনিক্যাল শেপের মনে হয় তো তাহলে ইয়ের জন্য, বাতাসের ফ্লোয়ের জন্য সুবিধা কিনা, কনিক্যাল শেপ এই টাইপের না কিছুটা, তাই না? কনিক্যাল শেপ তো এই টাইপের হয় মনে হয় নাকি, এই টাইপের, এই ইয়ে টাইপের কিছু একটা মোস্ট প্রবাবলি। বাতাস তাহলে ওখানে হয়তো সিলিন্ড্রিক্যাল শেপের হলে বাতাসটা বাধা পায় বেশি কিনা, হয়তো বাতাসটা চলে যায়। কনিক্যাল শেপ কোনটা দেখি দাঁড়াও, কনিক্যাল শেপ তো নিশ্চয়ই ইয়ে মেকানিক্যাল পার্ট, তো এটা নিশ্চয়ই কোনো ইয়ে আছে, ওই তোমার বাতাসের ফ্লো এর সাথে রিলেটেড, আর তো কিছু হওয়ার কথা না। কনিক্যাল শেপ, কনিক্যাল, ও আচ্ছা আচ্ছা, কনিক্যাল মানে তার মানে ও কোণের মতো, তাই না? কনিক্যাল শেপ হচ্ছে তার মানে কি এটাকে চিকন করে আনছে নাকি? এই কনিক্যাল শেপ, দাঁড়াও তো, এটা দেখি তো, এটা ছবিটা কি আছে দেখি, দাঁড়াও, V90 না, V90 ভেস্টাস V90, দেখি তো এটা ছবিটা আছে নাকি। টাওয়ার তো সিলিন্ড্রিক্যাল শেপই দেখা যাচ্ছে, এটা কনিক্যাল বললো কেন? কনিক্যাল ভেস্টাস V90 তো এই যে দেখা যাচ্ছে এখানে। ও একটু মনে, একটু ভালো হতো, আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ না, আমি একটা পিকচার দাঁড়াও বের করার চেষ্টা করতেছি, সেটাই আমি দেখি ভালো কোনটা আছে, ফুল একটা ফিগার। আচ্ছা আমি দাঁড়াও তোমাদের শেয়ার দিই, এটা দাঁড়াও একটু ওয়েট করো, দাঁড়াও, হয়ে গেল, স্টপ শেয়ার দিলে আমি শেয়ার দিতে পারবো, শেয়ার স্ক্রিন না, হয়ে গেল, স্ক্রিন এটা দেখো তো, দেখা যায় আমার এই যে গুগল ইয়ে দেখা যায়, দেখা যায়, দেখো তো। জি স্যার, দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে ভেস্টাস V90, হ্যাঁ, এই যে উইন্ড টারবাইন, এইটা দেখো বিরাট ইয়ে। এইটা এখন কনিকাল, এটা একটু উপরের দিকে ন্যারো হয়ে আসছে, সেই জন্য কনিকাল বলছি কিনা, বেসিক্যালি তো সিলিন্ড্রিক্যালি, হ্যাঁ, তবে সিলিন্ড্রিক্যাল মানে ওই যে এই সিলিন্ডারের রেডিয়াসটা কিন্তু ছোট হয়ে আসছে, যে উপরের দিকে কমে আসছে, সেই জন্য টাওয়ারটাকে কনিকাল বলছে কিনা দেখি। আর ভেস্টাসের আরো আছে নাকি, এই যে
ওইটা 3 মেগাওয়াটের তাই না, 2 মেগাওয়াটেরও তো আছে, এটা মানে ওদের মানে দুইটা মডেল। তাহলে আমি যেটা দেখছিলাম সেটা 2 মেগাওয়াটেরটা, আর 3 মেগা, এই যে এখন যেটা দেখতেছি সেটা 3 মেগাওয়াটের। একই না, V90 এর ক্যাপাসিটি ডিফারেন্ট আছে মনে হয়। হুম, এই যে এটা এদের তাহলে এই যে নিচে একটু চওড়া, এইটা অবশ্য এইটা কিন্তু দিছে হচ্ছে অনশোর, আমি কিন্তু যেটা মডেলটা দেখাচ্ছি এটা অফশোর। এই যে এইটা, এই যে এইটা দেখাচ্ছি আমি, এই যে ভেস্টাস, এই যে দেখো 92 মেগাওয়াট, বুঝছো, এইটা দেখাচ্ছি আসলে। তো এইটাতে হুম, এইটা দেখে কি বোঝা যায় এটা নিচের দিকে কনিকাল বলতে মোস্ট প্রবাবলি ওই অতটুকুই, যে নিচের দিকে একটু চওড়া বেশি, ইয়েটার সিলিন্ডারটা উপরের দিকে একটু কমে আসছে, এই জন্য মানে জি কনিকাল, স্যার, জি তাই না? স্যার, বুঝতে আর পারছি, হ্যাঁ, এরকমই ওইটাই হচ্ছে। মোস্ট প্রবাবলি মানে এরকম হয়ে আসছে একটু। ওই যে আমাদের বিদ্যুতের পোল গুলাও কিন্তু দেখবে কিছুটা এরকম থাকে, একদম পুরোপুরি সিলিন্ডার থাকে না। এটা হয়তো ওয়েট কমানোর জন্য হতে পারে, যে দরকার নাই আর কি তোমার পুরাটা সিলিন্ডার রাখা, অনেক কিছু তো অত দূর সিলিন্ডার না রাখলেও মনে হয় চলে, মোস্টলি সেরকম কোন একটা ব্যাপার। হ্যাঁ, এটা মেকানিক্যাল পার্ট মনে হয় আমার ধারণা। তাহলে এইরকম আর কি শেপটা। হ্যাঁ, এই যে এটা দেখো বিরাট বেড, এটা কত 2, এটা হচ্ছে 2 মেগাওয়াটের, এবং দেখো এটা অনশোরের, আমি আগে দেখা রাখি, এটা দেখো এই যে মাটির উপর মানে ল্যান্ডের উপর বসেছে, অথচ দেখো এই যে এটা একটু আগে যেটা দেখালাম, এই যে কই গেল ভালোটা, ওই যে গ্রিন 3 গিগাওয়াটের যেটা ছিল, ওই যে কি বলে, এই যে ভিস্টাস, এই যে এটা যে দেখো 3 গিগাওয়াটের, হ্যাঁ 3 গিগাওয়াটের দেখো এই যে পানির উপর, এই মডেলটা, এই যে এটা হচ্ছে V90 3 গিগাওয়াট। হ্যাঁ, তো মানে সরি 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 3 মেগাওয়াট, গিগা গিগা বললে তো অনেক হয়ে যায়, 3 মেগাওয়াট। হ্যাঁ, 3000 কিলোওয়াট, তো তার মানে 3 মেগাওয়াট হবে এইটা। এইটা হচ্ছে দেখো পানির উপর। তাহলে এইখানে দেখো আমি ওই যে এটা আবার যাই একটু, এই যে হ্যাঁ, এখানে যেটা আমরা বলেছিলাম, এই যে তাহলে এই যে কনিকাল বললাম, এই যে হাবাইট এটা বললাম পেইন্টেড, আর ওয়েট টোয়েটের কথা বলা আছে, যাই হোক এই যে সিঙ্গেল বেড, এটা দেখো অনেক, এটা টনের হিসাব। হ্যাঁ, এই যে সিঙ্গেল বেডই 6.7 টন। হ্যাঁ, রোটরের ওয়েট টোটাল হচ্ছে কত, 36 টন। হ্যাঁ, পুরা রোটরটা মানে হাফ টাপ সহ রোটরের ওয়েট 36 টন। তারপর আরো কি টাওয়ারের ওয়েট আছে। হ্যাঁ, এই যে টোটাল ওয়েট প্রায় পুরাটার ওয়েট পড়ে 328 টন। হ্যাঁ, এরকম অবস্থা, বিরাট, এগুলো বেশ বড় ইয়ে। এবং এটা দেখো এই যে ইনস্টলেশন, এটা খেয়াল করো, এই যে অনশোরে তুমি ইনস্টল করতে পারবে, এটা অফশোরে না। অনশোর মানে ল্যান্ডে, এটা ল্যান্ডে পারবে। এই মডেলটা V90 এই যে 2000 কিলোওয়াটের যে মডেল, হ্যাঁ সেটাকে দেখো এখানে বলাই থাকে যে অনশোরে করা যাবে, এটা অফশোরে করা যাবে না। তার মানে ওই যে 3 মেগাওয়াটেরটা যদি দেখতাম তাহলে ওটা অফশোর থাকতো। হ্যাঁ, অফশোরে করা যায়। এবং এইটার এই যে বেসিক্যালি এইটার পাওয়ার কার্ভ দেখো এরকম, এই যে এইটা পাওয়ার কার্ভ ডাটা শিটে এরকম দেওয়া থাকে। এখানে দেখো দুইটা জিনিস, একটা আছে এই যে দেখো পাওয়ার দেওয়া আছে, আর দেখো আরেকটা কার্ভ দেওয়া আছে, যে ব্লু কার্ভটা, এটা হচ্ছে সিপি। ওই যে সিপি যেটা আমরা একটু আগে পড়লাম, যে তোমার পাওয়ার কোএফিসিয়েন্ট, ওইটা হচ্ছে ওই উইন্ড কি বলে ওটাকে, উইন্ড টারবাইনের থেকে উইন্ড স্পিডের যে এনার্জিটা, সেটাকে কনভার্ট করতেছে মেকানিক্যাল এনার্জিতে, ফার্স্ট স্টেজ যেটা, হ্যাঁ সেটা হচ্ছে সিপি দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা। কাজে সিপির পার্টটা দেখানো আছে এখানে, আর এখানে এই যে উইন্ডের মানে ইলেকট্রিক্যাল পাওয়ার কার্ভ জেনারেট করে সেটা দেখানো আছে। তা দেখো ইলেকট্রিক্যাল একটা যদি দেখি আমরা, তাহলে এই যে 4 বলছে মোটামুটি, এই যে দেখো পাওয়ার, এই যে ম্যাক্সিমাম সে যে তার রেটেড পাওয়ার হচ্ছে 2000 এই যে কিলোওয়াট। হ্যাঁ, 2000 কিলোওয়াট। হুম, এবং 4 মিটার পার সেকেন্ড কে, যে 3 থেকে একটু হয় কিন্তু মোটামুটি ওটা সিগনিফিকেন্ট না, এই যে 4 থেকে সিগনিফিকেন্ট ধরে, মানে জেনারেশন শুরু হলো এটা ধরে আর কি। পাওয়ার কার্ভ তো এটা প্র্যাকটিক্যাল পাওয়ার কার্ভ তো একটা ইয়ের টারবাইনে, কাজে এটা একদম হয়তো 0 থেকে ভাবে শুরু করে না, দেয় না। এই যে 4 থেকে 3 থেকে শুরু হয়েছে একটু, কিন্তু ওরা রেকমেন্ড করে কাটিং স্পিড হচ্ছে 4 থেকে মুভ করা শুরু করে এরকম দেখাচ্ছে। এবং সেটা গিয়ে দেখো বলছে কত 13 মনে হয় ছিল, 13 মিটার পার সেকেন্ড। এই যে এই জায়গাটাকে ওরা রেটেড স্পিড দেখাচ্ছে মোটামুটি একটু স্টেবল হওয়ার পরে, বুঝছো, এই যে 13 প্রায় 13 মিটার পার সেকেন্ড হচ্ছে তার রেটেড স্পিড। এবং কাটিং এখানে দেখানো হয়নি, কাটিং ওরা দেখায়নি, পৌঁছে গিয়ে কাট আউট হয়ে যাবে, সরি কাটিং দেখাইছে, কাট আউট হয়ে যাবে 25 মিটার পার সেকেন্ড, ওইটা আর এখানে দেখায় নাই। আর ওদের দেখো সিপিটা, এই সিপি কিন্তু বাড়তে থাকে, সিপি এখানে ইয়ে থাকে, সিপি কিন্তু আস্তে আগেই শুরু হয়, এবং 4 এ সিপির একটা অলরেডি ভ্যালু আসতেছে দেখো,
সিপির একটা এই যে সিপির কিন্তু এই যে সিপি এদিকে এইদিকে এই যে পার্সেন্টেজ দেখো 45%। সিপি যখন 4 এ তোমার প্রায় 30 ধরো 37-8 মতো, হ্যাঁ 37-8 মতো পার্সেন্ট ইয়েতে দেখা যাচ্ছে সিপিতে। হ্যাঁ ওই সিপি বলছিলাম যে কত থেকে 25 থেকে কত যেন বুঝলাম। সিপির ভ্যালু তোমার রেঞ্জটা হচ্ছে, সিপি তো বেশি থাকে না, সিপির রেঞ্জ আমরা বলেছিলাম এই যে 30 থেকে 45% মোটামুটি জেনারেলি। হ্যাঁ 30 থেকে 45%, যেমন সিপি এখানে ম্যাক্সিমাম দেখানো হয়েছিল যে ইয়ে এই গ্রাফ থেকে সিপি ভ্যালু ম্যাক্সিমাম হয়তো দেখো 60 একটু কম, হ্যাঁ 58% বা কিছু একটা, হ্যাঁ এরকম। কাজেই এটা তাহলে দেখো এখানে কত দেখাইছে সিপি ভ্যালুটা, এই যে সিপি ভ্যালু ম্যাক্সিমাম এখানেও কিন্তু 45 এর একটু উপরে, হ্যাঁ 60 পর্যন্ত যায়, 50 পর্যন্ত যায় নাই। এরকম সময় দেখো এই যে অ্যারাউন্ড 50 ইয়ে পর্যন্ত, প্রায় 46 বা এত পর্যন্ত। তার মানে কাটা যখন শুরু হয় তখন থেকে তখনই সে 40 একটু উপরে ছিল, 40 একটু উপরে বা 40 মতো কাছাকাছি, 40 কাছাকাছি ছিল আসলে। হ্যাঁ কাজে এইগুলা হচ্ছে এটা আমাদের ডাটা শিট। হ্যাঁ এগুলোর মধ্যে এই উইন্ড টারবাইনে এই ধরনের ডাটাগুলো অ্যাভেলেবল থাকে। কাজে এগুলো দেখে তোমাকে চুজ করতে হবে যে কোন মডেলটা আমরা ইউজ করব সেটা আর কি। তাহলে উইন্ডের মোটামুটি এই পর্যন্ত আমাদের থাকবে। হ্যাঁ উইন্ডের তোমরা একটু দেখবা এই চ্যাপ্টারটা, এবং উইন্ড যেহেতু হয়ে গেল তাহলে আমি তোমাদের পরীক্ষা উইন্ডের উপর একটা বুঝলাম পরীক্ষা নিব। হ্যাঁ উইন্ডের সিম্পলি উইন্ডের উপর একটা পরীক্ষা নিব, এবং উইন্ডের উপর পরীক্ষা নিলে আমি তোমাদের কবে নেওয়া যায় দেখি। দেখো এই মুহূর্তে আর কোশ্চেন আছে এই আজকের পড়া রিলেটেড? দেখো তো। আচ্ছা যদি কোশ্চেন না থাকে তোমাদের আমি রেকর্ডটা বন্ধ করি তাহলে।